নমস্কার। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে যে ফেসবুকে অনলাইন ক্লাস চলছে, সেখানে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত বোধ করছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আমরা এখন চতুর্থ দফার লকডাউনে এসে পৌঁছেছি এবং এই লকডাউন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই লকডাউনকে আগের লকডাউনগুলোর থেকে আরো কঠোরভাবে পালন করা উচিত, কারণ বাইরে থেকে ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো যে মারণ ভাইরাস কোভিড-19কে বহন করে নিয়ে আসতেও পারেন। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তো আজকের এই গণিত ক্লাসে আমি যেটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, বিষয়টি হচ্ছে অংশীদারি কারবার। তো ছাত্ররা এই ক্লাসের পর ছাত্রছাত্রীরা এই ক্লাসের পর যদি কোনো জায়গায় তোমাদের জিজ্ঞাসা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে সেগুলো দেখিয়ে দেওয়ার। তো আজকে এই অংশীদারি কারবার শুরু করবার আগে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে এসেছো, তোমাদেরকে বলছি, তোমরা দশম শ্রেণীর গণিত বই, গণিত প্রকাশ বইটি কাছে রাখবে, সেই সঙ্গে একটি নোটবুক বা খাতাও কাছে রাখবে। তো আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর 14 নম্বর অধ্যায়ের অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তো ছাত্রছাত্রীরা, আমরা এই অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বোঝার আগে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে বিজনেস বা কারবার কি, কারবার বা বিজনেস কি। তো এই কারবারের ইংলিশ টার্মই হচ্ছে বিজনেস, বাংলায় যাকে আমরা ব্যবসায় নামেও জানি। এই বিজনেসের আক্ষরিক অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। বিজনেসের আক্ষরিক অর্থ ব্যস্ত থাকা। ব্যস্ত থাকা বলতে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে বাণিজ্যিকভাবে সমর্থনযোগ্য ও লাভজনক কাজে ব্যস্ত থাকাই হচ্ছে ব্যবসা বা বিজনেস। তাহলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে হতে পারে, বাণিজ্যিকভাবে সমর্থনযোগ্য লাভজনক কাজে ব্যস্ত থাকাটাকেই আমরা বলবো বিজনেস, যেটা অর্থনীতিতে
এর সম্পূর্ণ আলোচনা রয়েছে। তো আমাদের বিষয় গণিত, সুতরাং আমরা উপর দিয়ে চলে যাচ্ছি। এই বিজনেস বা ব্যবসায়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এক মালিকানা ব্যবসায়, সেখানে একজনই মালিক থাকেন, যা লাভ বা লস যা হয় তার একারই হয়। আর এক ধরনের ব্যবসায় বা কারবার রয়েছে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। আর এক প্রকার রয়েছে কোম্পানি এবং সমবায় সমিতি। এইরকম বিভিন্ন ধরনের ব্যবসায় আমরা দেখতে পাই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় অংশীদারি কারবার। আমরা এই 2 নম্বরে এই অংশীদারি কারবার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এখন জানতে হবে যে অংশীদারি কারবার বিষয়টি কি। তো আমরা দেখছি অংশীদারি কারবার এই বিষয়টি কি। চুক্তির দ্বারা 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্তে যে ব্যবসায় গড়ে ওঠে তাকে অংশীদারি কারবার বলে। একে যদি আমরা এক কথায় বলি যে চুক্তির দ্বারা 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে যে ব্যবসায় গড়ে ওঠে বা যে কারবার গড়ে ওঠে তাকে আমরা বলবো অংশীদারি কারবার। তাহলে সেখানে এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চুক্তির দ্বারা, আর একটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে। তাহলে তোমরা এই সংজ্ঞা থেকেই বুঝতে পারছো যে অংশীদারি কারবার সংগঠিত হতে গেলে কমপক্ষে 2 জন ব্যক্তির প্রয়োজন, এবং এই অংশীদারি কারবারের ক্ষেত্রে 2 থেকে সাধারণত 20 জনের মধ্যে এই কারবার সংগঠিত হয়ে থাকে। তো আমাদের এই 10ম শ্রেণীর বইয়ে যেটা রয়েছে 2 থেকে 3 বা 4 জন, এর বেশি তোমরা অংশীদারদের দেখতে পাবে না। তো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তাহলে কমপক্ষে 2 জন ব্যক্তির আমাদের প্রয়োজন এই অংশীদারি কারবার সংগঠিত হবার জন্য। আর একটা কি বললাম, যে চুক্তির দ্বারা। চুক্তির দ্বারা বলতে এটা আমরা সকলেই জানি যে যখনই একজনের অধিক হয়ে যায় বা 2, 3, 4, 5 সংখ্যাটা এরকম হতে থাকে, তখন কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, এবং এটা একটি স্বাভাবিক প্রবৃত্তি। তো ব্যবসায়ের মাঝখানে বা ব্যবসায়ের শেষের দিকে বা শেষে যাতে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় যা ব্যবসার ক্ষতি করবে, সেই দ্বন্দ্বকে অ্যাভয়েড করবার জন্য অংশীদারি কারবারের প্রথমেই অংশীদারগণ কিছু চুক্তি দ্বারা আবদ্ধ হয়। এই চুক্তিটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আমরা জানব যে তারা কোন কোন বিষয়ে চুক্তি দ্বারা আবদ্ধ হন। তো যে বিষয়ে চুক্তি দ্বারা আবদ্ধ হন সেগুলো হচ্ছে 1 নম্বর যেটা রয়েছে মূলধন। তো মূলধন কি? মূলধন হচ্ছে, তোমরা সকলেই জানো যে একটি ব্যবসা করতে গেলে কিছু টাকা সেখানে ইনভেস্ট করতে হয়। এই আগে থেকে যে পরিমাণ অর্থ বা টাকা সেখানে ইনভেস্ট করতে হয় সেটাই হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। তাহলে এই মূলধনের উপরে আমাদের চুক্তি করতে হবে। আর কি বিষয়ের উপর চুক্তি করতে হবে? আর করতে হবে লভ্যাংশ বন্টনের উপরে। তো আমরা ব্যবসা করব কি জন্য? ব্যবসা করব লাভের জন্য। তো সেই লাভ যেটা আমরা পাবো সেই লাভকে আমরা
কিভাবে বন্টন করব তার উপরে চুক্তি করতে হবে। তবে ব্যবসা করতে গেলে লাভ এবং লস দুই হতে পারে। তো এখানে লস যেটা, সেটাকেও আমরা লাভ হিসাবেই ধরব, এবং তোমরা জানো যে লস হচ্ছে ঋণাত্মক লাভ। তো সুতরাং এখানে ব্যবসায় লাভই হোক আর লসই হোক, সেটা লাভেরই একটা রূপ হিসাবে আমরা ধরব। তাহলে আমরা দেখলাম যে মূলধনের উপরে আমাদের চুক্তি করতে হবে, লভ্যাংশ বন্টনের উপর আমাদের চুক্তি করতে হবে, আর ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা, ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা নির্ধারণে আমাদের চুক্তি আগে থেকে করে নিতে হবে। তো এবার আমি একে একে বলছি যে এই চুক্তিগুলো কিভাবে হবে। তো প্রথমে মূলধন। তো মূলধনের উপরে কি কি ধরনের চুক্তি হতে পারে? তো 1 নম্বরে রয়েছে মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে নিতে পারেন। অর্থাৎ একটি ব্যবসায় করতে গেলে যে পরিমাণ অর্থ মূলধন হিসাবে আমাদের নিয়োগ করতে হবে, সেই মূলধন সেখানে যে সমস্ত অংশীদারগণ থাকবেন তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। শোভা ও মাসুদ 1,10,000 টাকা দিয়ে 2,20,000 টাকায় একটি গাড়ি কিনল। বিষয়টা কীরকম? যে শোভার মাসুদ ঠিক করেছে যে তারা গাড়ি কেনা বেচার ব্যবসা করবে, অর্থাৎ তারা গাড়ি কিনবে এবং সেই গাড়ি কিনে সেই গাড়ি আবার অন্যজনকে বিক্রি করবে। তো এরকম গাড়ি কিনতে গিয়ে দেখা গেল তাদের প্রয়োজন হচ্ছে 2,20,000 টাকা। তো শোভার মাসুদ কি করলো? তারা দুজনেই সমান পরিমাণ অর্থ, অর্থাৎ 1,10,000 টাকা দিয়ে 2,20,000 টাকায় একটি গাড়ি কিনল। তাহলে এই যে এখানে ব্যবসাটি সংগঠিত হচ্ছে, এখানে দেখো এই 2,20,000 যে মূলধন, এই 2,20,000 শোভা এবং মাসুদ প্রত্যেকে 1,10,000 টাকা করে দিয়ে, অর্থাৎ সমান পরিমাণ অর্থ দিয়ে মূলধনকে নিয়োগ করছে। তাহলে এটা গেল এক রকমের চুক্তি, যে পরিমাণ মূলধন প্রয়োজন তারা প্রত্যেকে সমান অর্থ দিয়ে বা সমান টাকা দিয়ে সেই মূলধনটা যোগান দেবে। আর কি ধরনের হতে পারে? আর হতে পারে সর্বসম্মতিভাবে আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। সেখানে যে সমস্ত অংশীদারগণ থাকেন তাদের সবার সম্মতিতে, সর্বসম্মতভাবে, অর্থাৎ সবার সম্মতিতে আনুপাতিক হারে মূলধন তারা সংগ্রহ করেন। যেমন উদাহরণ, সুলেখা, জয়নাল ও শিবু তারা ঠিক করেছে যে তারা একটি ব্যবসা করবে। সুলেখা, জয়নাল ও শিবু এরা তিনজনে ঠিক করেছে যে তিনজনে একটি ব্যবসা করবে। সেই ব্যবসায় যে মূলধন প্রয়োজন, সেই মূলধনে সুলেখা দেবে 5,000 টাকা, জয়নাল দেবে 4,500 টাকা ও শিবু দেবে 7,000 টাকা। অর্থাৎ তারা ভিন্ন প্রকারের অর্থ দিয়ে ব্যবসাটা শুরু করবে। তাই এটা হচ্ছে সেই সর্বসম্মতভাবে আনুপাতিক হারে মূলধন সংগ্রহ। তাহলে এই যে দুটো ভাগ আমরা দেখলাম, যে হয় তারা প্রত্যেকে সমানভাবে
অর্থ দিয়ে মূলধন জোগাড় করবে, অথবা সর্বসম্মতিতে অর্থাৎ প্রত্যেকের মতামত নিয়ে তারা একটি আনুপাতিক হারে মূলধনের যোগান দেবে। এটা এক প্রকার গেল। তাহলে এইভাবে আমরা মূলধনের উপরে চুক্তি দেখতে পাই। এবারে আমরা যাব লভ্যাংশ বন্টন, অর্থাৎ একটি ব্যবসায়ের পর যে পরিমাণ লাভ হবে সেই লাভ তারা কিভাবে বন্টন করবে। তো এখানে এই লভ্যাংশ বন্টন যেটা হবে তোমাদের মাথায় রাখতে হবে, এই লভ্যাংশ বন্টন অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হবে। অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের উপরেই বা ভিত্তিতেই লভ্যাংশ বন্টনটা করতে হবে, এবং সেটা ব্যবসা শুরুর আগেই করতে হবে। সেখানে কি কি ধরনের ভাগ আমরা দেখতে পাই? সেখানে লভ্যাংশ তারা সমান ভাগে ভাগ করে নিতে পারবে। এটা হতে পারে যে এক প্রকার হচ্ছে যে না, তারা সমানভাবে লভ্যাংশকে ভাগ করে নিচ্ছেন। আর এক প্রকারের কি হতে পারে, মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন। তারা যে হারে বা যে আনুপাতিক হারে তারা মূলধনের যোগান দিচ্ছেন, উপরে যেটা দেখলাম সর্বসম্মতিভাবে আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। তাহলে যে আনুপাতিক হারে তারা মূলধন সংগ্রহ করেন সেই আনুপাতিক হারে তারা লভ্যাংশ বন্টন করে নিতে পারেন। এটা এক প্রকারের হতে পারে। আর সি, অন্য কোনো চুক্তি অনুযায়ী তারা ভাগ করে নিতে পারেন। সেখানে যে অংশীদারগণ থাকবেন তারা সর্বসম্মতভাবে অন্য কোনো চুক্তি অনুযায়ী তারা সেই লভ্যাংশকে ভাগ করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাই এই তিন ধরনের চুক্তিতে এই লভ্যাংশ বন্টন অংশীদারি কারবারে দেখা যায়। এরপরে যেটা আমরা আসব সেটা হচ্ছে ব্যবসা পরিচালনায় সাম্মানিক ভাতা। ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতার উপরে কিরূপ চুক্তি হবে না, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন তবে তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময় নির্ধারিত থাকে। যেমন একটি উদাহরণ, ধরো রমেশ, সোমেন ও নাজির তিনজন মিলে একটি বাস ক্রয় করেছেন এবং সেই বাস রাস্তায় চালাবেন এবং সেখান থেকে যে প্রফিট হবে তারা ভাগ করে নেবেন। কিন্তু সেখানে রমেশ ড্রাইভারের কাজ করবে, সোমেন কন্ট্রাক্টরের কাজ করবেন এবং নাজির সহযোগীর ভূমিকা গ্রহণ করবেন। তাহলে এখানে তিনজন তিন প্রকারের শ্রম দেবেন। তাহলে এই শ্রম দেওয়ার জন্য তাদের ভাতা আগে থেকেই নির্ধারিত করা থাকবে। সেই নির্ধারিত হবে চুক্তির সময়ে, অর্থাৎ আগে থেকেই চুক্তির সময়ে তারা যে পরিমাণ সময় এবং শ্রম দেবেন তার জন্য তারা কী হারে সাম্মানিক ভাতা পাবেন সেটাও চুক্তির সময়ে ঠিক করে নিতে হয়। এই হচ্ছে মোটামুটিভাবে একটি অংশীদারি কারবারের যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম। তবে অঙ্ক করার সময় যেটা মাথায় রাখতে হবে, যদি লভ্যাংশ বন্টনের কোনো নিয়ম প্রশ্নে দেওয়া না থাকে তবে আমরা সেই লভ্যাংশ
মূলধনের অনুপাতেই ভাগ করব, কারণ কোনো কিছু উল্লেখ না থাকলে লভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতে ভাগ হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যে বিষয়টা এখানে বললাম এটা সম্পূর্ণরূপেই অর্থনীতির বিষয়, তবু এই অংশীদারি কারবার জানতে গেলে বা করতে গেলে আমাদের এই বিষয়গুলিকে অবশ্যই জানা দরকার। সেই জন্য এই বিষয়ে কিছু তথ্য আমি এখানে রাখলাম। এবারে আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক রয়েছে, সেই অঙ্কের কতগুলো ধরন রয়েছে, সেই বিভিন্ন ধরনের অঙ্কর দু একটা উদাহরণ আমি এখানে করে দেখাবো এবং সেই অঙ্কগুলো কিভাবে হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মূল ভিত্তি বা স্তম্ভ হচ্ছে অনুপাত। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক উপর সম্পূর্ণভাবে দখল আনতে গেলে আগে অনুপাতের উপর দখল থাকা আবশ্যিক। অনুপাতকে আগে আমাদের ভালোভাবে জানতে হবে। অনুপাতের যে যে বিষয়গুলো এখানে প্রয়োজন সেই বিষয়গুলো আমি একটু আগে দেখিয়ে দিই, তারপরে আমরা অঙ্কর দিকে যাব। প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে অনুপাতের সরলীকরণ। অর্থাৎ ধরো A/B/C সমান দেওয়া রয়েছে হয়তো 50,000 75,000 45,000 45,000। তো এইরকম হয়তো আমাদের মূলধনের অনুপাত আসলো। তাহলে এই ডাটাগুলো নিয়ে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন অনেক জটিল হবে। তো সেই কারণে আমাদের যেটা শিখতে হবে যে এই অনুপাতকে কি করে আমরা ছোট করে নেব বা সরল করে নেব। তো সরল করার জন্য আমাদের যেটা করতে হবে, এদের লসাগু দিয়ে এদের ভাগ করতে হবে। এদের লসাগু দিয়ে যদি আমরা এদের ভাগ করতে পারি তাহলে এটা ছোট হয়ে যাবে বা সরল হয়ে যাবে। এটা হচ্ছে সরল করার নিয়ম। তো এখানে আমরা যেটা করব, দেখো যে সংখ্যাগুলো এখানে থাকবে সেই সংখ্যাগুলোর ডান দিকের সমান সংখ্যক শূন্য আগে বাদ দিয়ে দেব। তিনটের ক্ষেত্রেই যত সংখ্যক সাধারণ শূন্য আছে সেই শূন্যগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো যে সংখ্যার ডান দিকে এখানে 3টে শূন্য রয়েছে, এখানেও 3টে শূন্য রয়েছে, এখানেও 3টে শূন্য রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই 3টে শূন্যকে আগে বাদ দিয়ে দেব। তাহলে পাবো কত, 50/75/45। এবারে এদের গসাগু দিয়ে এদেরকে যদি আমরা ভাগ করে দিই, এদের গসাগু দিয়ে যদি আমরা এদেরকে ভাগ করে দিই তাহলে এই অনুপাতটি সরল অনুপাত হয়ে যাবে। এদের গসাগু দিয়ে ভাগ করতে হবে। এর আগে হয়তো বলেছিলাম লসাগু কি গসাগু বুঝতে পারছি না, যদি আগে লসাগু বলে থাকি সেটা ভুল বলেছিলাম, সেটা হবে গসাগু। এই 3টে সংখ্যার গসাগু দিয়ে এদের ভাগ করতে হবে। তো গসাগু দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, এদের গসাগু হবে কত, 5। তাহলে 5×10 = 50, 5×15 = 75, 5×9 = 45। তাহলে এটাই হচ্ছে A/B/C এর সরলীকরণ। তাহলে আমাদের এইটাকে জানতে হবে আগে, কারণ এই অঙ্কের এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্কে আমাদের এরকম অনুপাত নির্ণয় করতে হবে। এই অনুপাত সরলীকরণ করার পরে আর কি জানতে হবে,
আর জানতে হবে এই যে এ বি সি এদের প্রত্যেকের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার। তাহলে আমাদের যেটা জানতে হবে যে এ এর আনুপাতিক ভাগহার কি। এর আনুপাতিক ভাগহার কত হবে, যেখানে A/B/C সমান হচ্ছে 10:15:9, তাহলে এক্ষেত্রে এর আনুপাতিক ভাগহার কি হবে এটা আমাদের আগে জানতে হবে। তো তোমরা মাথায় রাখবে আনুপাতিক ভাগহার সমান এখানে যে অনুপাতের যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলোর যোগফলটাকে আমরা নিচে লিখব। তাহলে এখানে রয়েছে 10, পরের সংখ্যা 15 যোগ 9, এবং উপরে বা লবে আমরা লিখব যার আমরা আনুপাতিক ভাগহার নির্ণয় করছি। কার আনুপাতিক ভাগহার নির্ণয় করছি? এর। তাহলে এর আনুপাতিক সংখ্যা কোনটা, এর আনুপাতিক সংখ্যা কোনটা সেটা আমরা উপরে লিখব। তাহলে এখানে দেখো অনুপাতের ক্ষেত্রে এ প্রথমে রয়েছে, তাহলে এই অনুপাতের প্রথম সংখ্যাটি হচ্ছে এর সংখ্যা, তাহলে এখানে আমরা উপরে 10 লিখব। তাহলে এটা সমান হবে 10/10 আর 15 25 আর 9 34। এটাই হচ্ছে এর আনুপাতিক ভাগহার। একই রকমভাবে আমরা বি এর আনুপাতিক ভাগহার পাবো। বি এর আনুপাতিক ভাগহার সমান হবে নিচে অনুপাতের সংখ্যাগুলোর যোগ, এখানে যে অনুপাতের সংখ্যাগুলো রয়েছে 10 যোগ 15 যোগ 9, 10 যোগ 15 যোগ 9, আর উপরে হবে বি এর আনুপাতিক সংখ্যা। বি এখানে দেখো মাঝে রয়েছে, তাহলে এখানে মাঝে যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা উপরে লিখব 15। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 15/34। একই রকমভাবে আমরা সি এর আনুপাতিক ভাগহার আমরা নির্ণয় করতে পারবো। তো এই চ্যাপ্টারের অঙ্ক করবার জন্য আমাদের এই বিষয়গুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। তো এবারে আমরা অঙ্কের দিকে যাচ্ছি। তো ছাত্ররা, তোমরা অনুশীলনীর 5-এর অনুশীলনী দেখো, কোষে দেখো 14, পেজ নাম্বার 202, 5 নম্বর অঙ্কটা দেখবে। এই 5 নম্বর অঙ্কটির আমি সমাধান কীভাবে করতে সেটা এখানে দেখব। তো কোষে দেখো 14 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটি সমাধান করার জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্যা দেয়া থাকবে সেই সমস্যাকে বারবার পড়তে হবে, সমস্যাকে বারবার পড়তে হবে। তো এখানে যেটা রয়েছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো।
তাহলে এই যে সমস্যাটা দেওয়া রয়েছে, এই সমস্যাটাকে আমাদের ভালো করে পড়তে হবে এবং এই সমস্যাটাকে বুঝতে হবে। তাহলে এখানে সমস্যায় কি বলেছে? সমস্যায় যেটা বলেছে তার একটা খসড়া আমি আগে তৈরি করে নেব। কি বলেছে সমস্যায়? যে দীপু রাবেয়া আর মেঘা এই তিনজন মিলে একটি ব্যবসা করবে। দীপু, রাবেয়া আর মেঘা তিনজন মিলে একটি ব্যবসা। তো সেই ব্যবসার জন্য যে মূলধনের প্রয়োজন, সেই ব্যবসার জন্য যে মূলধনের প্রয়োজন, সেই মূলধনের যোগান দীপু দেবে 6,500 টাকা, রাবেয়া দিচ্ছে 5,200 টাকা, আর মেঘা দিচ্ছে 9,100 টাকা। তাহলে তিনজনে তিন রকমের মূলধন এখানে জমা দিচ্ছে তাদের যে মূলধন প্রয়োজন সেই মূলধনকে জোগাড় করবার জন্য। এবারে এই দীপু, রাবেয়া এবং মেঘা এই তিনজনের মূলধন কি 1 বছর ধরে ব্যবসায় খাটবে? তিনজনের মূলধন 1 বছর ধরে ব্যবসায় খাটবে। এই ব্যবসায় 1 বছর ধরে খাটার পরে সেখান থেকে কিছু পরিমাণ লাভ আমরা পাবো। কি পাবো? এখান থেকে লাভ পাবো। সেই লাভের পরিমাণ কত পাচ্ছি এখানে আমরা? সেই লাভের পরিমাণ পাচ্ছি 14,400 টাকা। লাভ পাচ্ছি আমরা 14,400 টাকা। তাহলে একটি ব্যবসার জন্য দীপু মূলধন দিচ্ছে 6,500 টাকা, রাবেয়া দিচ্ছে 5,200 টাকা এবং মেঘা দিচ্ছে 9,100 টাকা। এই তিনজনে এই পরিমাণ মূলধন দিয়ে তারা একটি ব্যবসা শুরু করেছে এবং সেই ব্যবসা 1 বছর করার পরে তাদের লাভ যেটা পাচ্ছে 14,400 টাকা। তারা কি করবে? এই 14,400 টাকাকে সমান, এই যে 14,400 টাকা রয়েছে, এই 14,400 টাকাকে তারা 2 ভাগে ভাগ করছে। এই দিকে রাখছে 2/3 অংশ আর এইদিকে অবশিষ্ট অংশ থাকছে। তাহলে এইদিকে থাকছে কত অংশ? 2/3 অংশ। মোট যে লাভ, সেই লাভের 2/3 অংশ, এই যে 2/3 অংশ, এই 2/3 অংশকে তারা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছে, সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছে। এবং এই যে অবশিষ্ট যে অংশ, এটাকে তারা মূলধনের অনুপাতে ভাগ করছে, মূলধনের অনুপাতে ভাগ করছে। এটাই হচ্ছে আমাদের এই যে সমস্যাটা দেওয়া রয়েছে তার একটা খসড়া চিত্র। যে দীপু, রাবেয়া, মেঘা এত এত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলো, সেখান থেকে লাভ আসলে এত টাকা, সেই লাভকে তারা 2 ভাগে ভাগ করছে। একদিকে যেটা রয়েছে 2/3 অংশ এবং অবশিষ্ট অংশ একদিকে। এই 2/3 অংশকে তারা সমান 3 ভাগে ভাগ করছে, সমান 3 ভাগে ভাগ করছে। আর অবশিষ্ট যে অংশ, সেই অবশিষ্ট অংশকে তারা মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা আমাদের জানতে হবে। তো এবার আমরা অঙ্কটার দিকে যাব। দেখো যেটা দেয়া রয়েছে অঙ্কের প্রথমেই, যে 1 বছর পর মোট লাভের পরিমাণ হচ্ছে 14,400 টাকা। এটা আমরা প্রথমে লিখব
যে 1 বছর পরে মোট লাভের পরিমাণ 14,400 টাকা। এই 14,400 টাকার 2/3 অংশ, 14,400 টাকার 2/3 অংশ সমান কত টাকা হবে না, 14,400কে যদি আমরা 2/3 দিয়ে গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব, তাহলে 14,400 গণিত 2/3 কাটাকাটি করে যেটা আমরা পাবো 9,600 টাকা। এই 9,600 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবেন। এই 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করে নিচ্ছেন। তাহলে এই 9,600 টাকা তারা যদি সমানভাবে ভাগ করে নেন তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবেন, তাহলে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, দেখো 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 9,600 ভাগ 3 সমান 3200 টাকা। তাহলে 14,400 টাকা তাদের মোট লাভ হয়েছিল, সেখান থেকে 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করে নিল। তাহলে অবশিষ্ট কত থাকলো, তাহলে অবশিষ্ট লাভের পরিমাণ হচ্ছে এই 14,400 বিয়োগ 9,600 টাকা। 14,400 বিয়োগ 9,600 টাকা সমান 4,800 টাকা। এই 4,800 টাকা তারা কি করবে, এই 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। এই 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এই 4,800 টাকা তারা যদি মূলধনের অনুপাতে ভাগ করে নেয় তাহলে দীপু, রাবেয়া ও মেঘা কি পরিমাণে পাবে সেটা এবার আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আগে যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। তাহলে আমরা যেটা করব, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, তাহলে তারা যে পরিমাণ মূলধন দিয়েছে তাদের আমরা অনুপাত নির্ণয় করব। তো দীপু দিয়েছে 6,500 টাকা, 6,500 ইসটু রাবেয়া দিয়েছে 5,200, তাহলে 5,200 ইসটু মেঘা দিয়েছে 9,100, তাহলে 6,500 ইসটু 5,200 ইসটু 9,100। আগেই বললাম এদের মধ্যে সাধারণ যে শূন্য থাকবে ডান দিকে সেগুলোকে আগে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য, এখানেও দুটো শূন্য, এদেরকে আমরা আগে বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা পড়ে থাকবে 65 ইসটু 52 ইসটু 91। এবার এদের গসাগু অর্থাৎ 13 দিয়ে আমরা প্রত্যেককে ভাগ করব। তাহলে 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে আমরা যেটা পাচ্ছি মূলধনের অনুপাত 5:4:7। এই মূলধনের অনুপাতে আমরা এই যে অবশিষ্ট 4,800 টাকা আছে, এই 4,800 টাকাকে দীপু, রাবেয়া ও মেঘার মধ্যে ভাগ করে দেব। দীপু, রাবেয়া ও মেঘার মধ্যে ভাগ করে দেব। তো এই 4,800 টাকার মধ্যে দীপু পাবে, তাহলে দীপু কত টাকা পাবে, তাহলে আমরা যেটা জানি যে মোট যে টাকা, সেই মোট টাকাকে যদি আমরা তার আনুপাতিক ভাগহার দিয়ে যদি গুণ করি তাহলে দীপুর টাকার পরিমাণ বেরিয়ে আসবে। তাহলে আমরা কোনটা আগে ভাগ করছি 4,800 টাকাকে। তাহলে 4,800 ইন্টু, তাহলে অনুপাতের মানটা কীরকম ছিল যে দীপু ইজটু রাবেয়া ইজটু মেঘা 5:4:7 এই অনুপাতটা ছিল, দীপু ইজটু রাবেয়া ইজটু মেঘা। তাহলে দীপুর আনুপাতিক ভাগহার কী হবে, দীপুর আনুপাতিক ভাগহার হবে দীপুর আনুপাতের সংখ্যা 5 বাই এই 3টে সংখ্যার যোগ, অর্থাৎ 5 যোগ 4 যোগ 7। এখানে সেটাই করা হয়েছে, দেখো 5/5 যোগ 4 যোগ 7
সমান 4800 ইন্টু 5/16, 16 দিয়ে 3 × 48, 300, 5 × 3 = 1500 টাকা। তাহলে দীপু পাচ্ছে 1500 টাকা। একই রকমভাবে 4800 টাকার মধ্যে রাবেয়া পাবে 4800 গুণ 4/5 + 4 + 7 সমান 4800 ইন্টু 4/16, 3 × 16 = 48, 300, 4 × 3 = 1200 টাকা। একই রকমভাবে 4800 টাকার মধ্যে মেঘা পাবে, তাহলে 4800 ইন্টু মেঘার আনুপাতিক ভাগার, মেঘার অনুপাতের সংখ্যা 7 বাই অনুপাতের 3টে সংখ্যার যোগফল 5 + 4 + 7 সমান 4800 ইন্টু 7/16, 3 × 16 = 48, তাহলে 3 × 7 = 21, 2100 টাকা। তাহলে এই 4800 টাকার মধ্যে আমরা যেটা পাচ্ছি যে দীপু পাচ্ছে 1500 টাকা, রাবেয়া পাচ্ছে 1200 টাকা, আর মেঘা পাচ্ছে 2100 টাকা। আর এর আগে তারা সমানভাবে যেটা পেয়েছে সেটা হচ্ছে 3200 টাকা। সেই 3200 টাকার সঙ্গেই অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে তাদের প্রত্যেকের মূলধন আমরা পেয়ে যাব, প্রত্যেকের লভ্যাংশ আমরা পেয়ে যাব। তাহলে দীপুর প্রাপ্ত লভ্যাংশের মোট পরিমাণ হবে, আগে দেখো পেয়েছে 3200, এই 3200 প্লাস এখন পাচ্ছে 1500, তাহলে 3200 প্লাস 1500 সমান 4700 টাকা। রাবেয়া পাবে 3200 প্লাস এখন পাচ্ছে 1200 সমান 4400 টাকা, এবং মেঘা পাবে 3200 প্লাস 2100 সমান 5300 টাকা বা 5300 টাকা। তাহলে এইভাবে আমরা এই ধরনের সমস্যার আমরা সমাধান করতে পারবো। তো এই ধরনের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা এইভাবে সমাধান করব। এরপরে আমরা আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এরপরের সমস্যাটি হচ্ছে তোমাদের 203 পাতায় 10 নম্বরের সমস্যাটি দেখবে। সেখানে বলা আছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করো। তাহলে এখানে যে সমস্যাটা দেওয়া রয়েছে এই সমস্যাটিকে ভালোভাবে আগে পড়তে হবে, এবং পড়ার পরে আমরা কি করব, পড়ার পরে তার একটা খসড়া আমরা এঁকে নেব। যদি আমরা খসড়া এঁকে নিতে পারি তাহলে খুব সহজেই অঙ্কটিকে আমরা সমাধান করতে পারবো। তো এখানে যেটা বলেছে তার খসড়া প্রথমে অঙ্কন করব। প্রথমে বলেছে দেখো নিয়ামত চাচা ও করবী দিদি এই দুজন মিলে একটি ব্যবসা শুরু করবেন। তাহলে কে কে করবেন না, নিয়ামত চাচা আর করবী দিদি। এই দুজন মিলে একটি ব্যবসা শুরু করবে। তো এই ব্যবসার প্রথমে যে মূলধনের প্রয়োজন সেই মূলধন প্রয়োজন মেটাবে নিয়ামত চাচা, দেবেন 30,000 টাকা
আর করবি দিদি দেবেন 50,000 টাকা। তাহলে নিয়ামত চাচা দিচ্ছেন 30,000 টাকা আর করবি দিদি দেবেন 50,000 টাকা। এই যে টাকাটা মূলধন হিসাবে পাওয়া গেল, এইটা খাটবে হচ্ছে 6 মাস। কারণ বলেছে দেখো যে 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন। তাহলে এই টাকাটা 6 মাস খাটলো, এটা খাটলো 6 মাস। এই 6 মাস পরে নিয়ামত চাচা আরও মূলধন এখানে লগ্নি করবেন। সেটা কত? সেটা হচ্ছে 40,000 টাকা। 6 মাস পরে আরও 40,000 টাকা নিয়ামত চাচা ব্যবসায় লগ্নি করছেন। তাহলে নিয়ামত চাচা আগে দিয়েছেন কত? 30,000, এখন দিলেন 40,000। তাহলে নিয়ামত চাচার মোট দেওয়া হলো কত? 30,000 আর 40,000 যোগ করলে যেটা পাবো যোগ করে যেটা পাবো 70,000 টাকা। আর করবি দিদি কি করছেন? তার ব্যক্তিগত প্রয়োজনে এখান থেকে 10,000 টাকা তিনি নিয়ে নিচ্ছেন। ব্যক্তিগত প্রয়োজনে এখান থেকে 10,000 টাকা তিনি তুলে নিচ্ছেন। তাহলে এখন করবি দিদির যেটা থাকলো মূলধন, সেটা হচ্ছে 50,000 থেকে 10,000 বিয়োগ, অর্থাৎ 40,000 টাকা। তাহলে এই যে নিয়ামত চাচার 70,000 টাকা এবং 40,000 টাকা বাকি 6 মাস খাটবে। দিয়ে বছর শেষে যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে 19,000 টাকা। এটা বছর শেষে লাভ হচ্ছে। এই লাভ থেকে কে কত টাকা পাবেন এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এই সমস্যায় যেটা দেখা যাচ্ছে যে নিয়ামত চাচার 30,000 টাকা প্রথমে 6 মাস কাটছে, তারপরে 70,000 টাকা পরের 6 মাস কাটছে। করবি দিদির 50,000 টাকায় প্রথম 6 মাস কাটছে, তারপরে 10,000 টাকা তুলে নিচ্ছেন বলে এই 40,000 টাকা পরের 6 মাস কাটছে। তাহলে এই যে সমস্যাটা আর এর আগের সমস্যাটার মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তোমরা দেখতে পাবে প্রথমেই চোখে পড়বে যে এখানে দুজন ব্যবসা করছে, নিয়ামত চাচা, করবি দিদি। আর এখানে ছিল 3 জন, দীপু, রাবেয়া, মেঘা। তো আমরা এই পার্থক্যটাকে যদি বাদ রাখি, আরও একটি পার্থক্য আমাদের নজরে পড়বে। এখানে 19,000 টাকা লাভ হয়েছে। এই লাভ কি হিসাবে ভাগ করে নেওয়া হবে সেটা এখানে বলা নেই। যেহেতু এখানে বলা নেই কি অনুপাতে বা কিভাবে ভাগ করে নিতে হবে, আমরা এটাকে মূলধন অনুপাতে ভাগ করে নেব। আর এর আগের এতে কি ছিল? আগের সমস্যায় যেটা ছিল যে দীপু, রাবেয়া এবং মেঘা তারা 2/3 অংশ, লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করছে। এটা একরকম পার্থক্য। তো প্রথমে বললাম 3 জন 2 জন, এখন বলছি যে একটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে আর একটা কিছু অংশ সমান ভাগে ভাগ হচ্ছে, কিছুটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। তো এই দুটো পার্থক্যকে যদি আমরা বাদ রাখি, আরও একটি পার্থক্য আমাদের সামনে আসবে। সেই পার্থক্যটি হচ্ছে এর আগের সমস্যায় দেখো যে দীপু 6,500 টাকা দিয়েছে, রাবেয়া দিয়েছে 5,200, 9,100 টাকা। এই টাকাটা প্রত্যেকের ক্ষেত্রেই 1 বছর করে কেটেছে, কারণ 1 বছর পরে আমরা লাভের হিসাব করেছি। প্রত্যেকের ক্ষেত্রেই 1 বছর করে কেটেছে, অর্থাৎ দীপুর এই 6,500 টাকা 1 বছর কেটেছে,
রাবেয়ার 5,200 টাকা এক বছর কেটেছে, মেঘার 9,100 টাকা এক বছর কেটেছে। অর্থাৎ প্রত্যেকের এই পরিমাণ অর্থ সমান সময়ের জন্য কেটেছে। কিন্তু এই সমস্যাটায় যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে নিয়ামত চাচার 30,000 টাকা 6 মাস কাটলো, তারপরে আবার 70,000 টাকা পরের 6 মাস কাটলো। করবী দিদির 50,000 টাকা 6 মাস কাটলো, তারপরে 40,000 টাকা পরের 6 মাস কাটলো। তাহলে এখানে আমরা মূলধনের অনুপাত আমরা নির্ণয় করব কিভাবে? এই যে পার্থক্য, একটা ক্ষেত্রে প্রত্যেকের টাকায় সমান সময়ের জন্য খাটছে, আর এই ক্ষেত্রে কি হচ্ছে না, একটা হেফাজত, এর টাকায় 6 মাস, এই টাকাটাই 6 মাস, এই টাকাটাই 6 মাস, এরকম হেফাজত হিসাবে খাটছে। এর ভিত্তিতে অংশীদারি কারবারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, যেটা আমরা করলাম এর আগের অঙ্কে, অর্থাৎ দীপু, রাবেয়া, মেঘার অঙ্কে আমরা দেখলাম, সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর এখন যে সমস্যাটা আমরা দেখছি, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এটা হচ্ছে মিশ্র বা কম্পাউন্ড অংশীদারি কারবার। তাহলে কখন সরল হবে? যদি অংশীদারগণের নিজস্ব মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, যদি অংশীদারগণের নিজস্ব মূলধন সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, তখন সরল অংশীদারি কারবার। আর যদি অংশীদারগণের নিজস্ব মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, যদি ব্যবসায় নিয়োজিত থাকে, তখন তাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার। তো যখন এই মিশ্র অংশীদারি কারবার আসবে, তখন মূলধনের অনুপাত নির্ণয় করবার জন্য আমাদের যেটা করতে হবে, যে প্রত্যেক অংশীদারের সমান সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করতে হবে। কখন না, মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব তখনই হবে যখন দুজনের ক্ষেত্রে সময়টাকে আমরা ফিক্সড করে নেব। তো এই ফিক্সড করার জন্য আমাদের বইয়ে যত ধরনের সমস্যা আছে, সেখানে তোমরা এইভাবেই করতে পারবে, যে আমরা এক মাসের সাপেক্ষে আমরা সমতুল্য মূলধন নির্ণয় করব। সেটা কিরকম? সেটা এরকম, যে নিয়ামত চাচা এই যে 30,000 টাকা 6 মাস খাটাচ্ছেন, তাহলে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটিয়ে যে লাভ পান, সেই লাভ 1 মাসে পেতে গেলে তার কত মূলধন দরকার? ধরো কোনো ব্যক্তি 1,000 টাকা 1 মাস খাটিয়ে 10 টাকা লাভ পান। 1,000 টাকা
2 মাস খাটিয়ে 20 টাকা তিনি লাভ পাবেন। তাহলে এই 20 টাকা লাভ এই 1 মাসে পেতে গেলে 20 টাকা লাভ 1 মাসে পেতে গেলে তার মূলধন কত দরকার? মূলধন দরকার, একে মাস দিয়ে গুণ হবে 2 সমান 2000। তাহলে এই 20 টাকা 1 মাসে লাভ পেতে গেলে 1000 ইন্টু এই 2 সমান 2000 টাকা। একই রকম ভাবে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটিয়ে যে লাভ পান, সেই লাভ 1 মাসে পেতে গেলে মূলধন দরকার 30,000 গণিত 6। আবার এই 70,000 টাকা 6 মাস খাটিয়ে যে লাভ পান, সেই লাভ 1 মাসে পেতে গেলে মূলধন দরকার 70,000 ইন্টু 6। এবার যদি আমরা বলি যে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস ও 70,000 টাকা অবশিষ্ট 6 মাস খাটিয়ে যে লাভ পান, সেই লাভ 1 মাসে পেতে হলে মূলধন দরকার কত? 30,000 ইন্টু 6 যোগ 70,000 ইন্টু 6। ঠিক এইভাবে আমরা সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করব। তো তোমরা অঙ্কটা এবার দেখবে। দেখো, নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস ও 30,000 প্লাস 40,000 সমান 70,000 টাকা অবশিষ্ট 6 মাস খাটিয়ে যে লাভ পান, তা 1 মাসে পেতে হলে তার মূলধন হবে। তাহলে 30,000 6 মাস কেটেছে, তাহলে 1 মাসে পেতে গেলে কি করতে হবে? এই মূলধনকে 6 দিয়ে গুণ করতে হবে, যোগ 70,000 গুণিত 6 সমান যেটা আমরা পাবো 1,80,000, 4,20,000 সমান 6 লাখ টাকা। নিয়ামত চাচা যে লাভ পান, সেই লাভ 1 মাসে পেতে গেলে তাকে 6 লাখ টাকা মূলধন নিয়োগ করতে হবে। একই রকম ভাবে দেখো, দিদি 50,000 টাকা 6 মাস ও 50 বিয়োগ 10 সমান 40,000 টাকা অবশিষ্ট 6 মাস খাটিয়ে যে লাভ পান, তা 1 মাসে পেতে হলে তার মূলধন হবে 50,000 গণিত 6 যোগ 40,000 গণিত 6 সমান হচ্ছে 3 লাখ যোগ 2,40,000 সমান 5,40,000 টাকা। এই যে আমরা সমতুল্য মূলধন নির্ণয় করলাম। এই নিয়ামত চাচা আর করবী দিদির মূলধনের অনুপাত হবে, এই নিয়ামত চাচা আর করবী দিদির সমতুল্য মূলধনের অনুপাত সেম হবে। এখান থেকে আমরা লিখতে পারবো যে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত 6 লাখ ইস্টু 5,40,000। তাহলে 3টে শূন্য দেখো কমন, 4টে শূন্য কমন, 4টে শূন্য আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 60 ইস্টু 54। যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 10 60, 6 9 54, 10 ইস্টু 9। এর মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ হচ্ছে 19,000 টাকা। এই 19,000 টাকাকে আমরা এই মূলধনের অনুপাতে ভাগ করে দেব। তাই নিয়ামত চাচার প্রাপ্ত লাভের পরিমাণ 19,000 ইন্টু তার আনুপাতিক ভাগার 10 পাই 10 যোগ 9 সমানই হচ্ছে 10,000 টাকা। একই রকমভাবে করবী দিদির প্রাপ্ত লাভের পরিমাণ 19,000 ইন্টু 9 বাই 10 যোগ 9, এটা কার? এটা করবী দিদির আনুপাতিক ভাগার, সেটা সমানই হবে 19,000 ইন্টু 9 বাই 19, এটা কাটারি করলে হবে 1,000 ইন্টু 9 সমান 9,000 টাকা। তাহলে 19,000 যে লভ্যাংশ, সেই লাভের 10,000 পাচ্ছেন নিয়ামত চাচা
এবং 9,000 পাচ্ছেন করবী দিদি। তাহলে আমরা এই যে মিশ্র অংশীদারি কারবার, এই মিশ্র অংশীদারি কারবারের সমাধান আমরা এইভাবে করতে পারবো না। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে সমতুল্য মূলধন নির্ণয় করতে হবে, ঠিক এইভাবে যে 1 মাসের হিসাবে তার কত মূলধনের প্রয়োজন। তো এই 2 ধরনের অঙ্ক এখানে তোমরা দেখতে পেলে। এদিকে 12টা বেজে গেছে, সময় প্রায় শেষ। তো যারা দেখে এসেছো আমার এই লাইভ ক্লাস, যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের। তো আবারও বলছি, আমরা এর পরবর্তী যে লকডাউন, এই লকডাউনকে সকলে মিলে সফল করে তুলব এবং প্রত্যেকে সুস্থ থাকব এই আশা রেখে নিখিলবঙ্গ শিক্ষক সমিতিকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের গণিত বিষয়ক লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।